একদিন ভাবি ডাক্তার দেখাতে গিয়েছিল, তখন আমি বাড়িতে একা ছিলাম। হঠাৎ ভাইয়া ওই কাজ শুরু করল। যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল, আমি জোরে চিৎকার করতে লাগলাম। আজ ভাইয়া সমস্ত সীমা অতিক্রম করেছে। সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল। আমি রুমে জুড়ে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং ভাইয়া মুখ ফিরিয়ে নিল। ভাবি এসে দেখল ভাইয়া খারাপ কিছু করছে, কিন্তু ভাবি ভাইয়াকে কিছু না বলে লাইট নিভিয়ে অন্য রুমে চলে গেল। ভাবি চলে যাওয়ার পর ভাইয়া যা করল তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার ভাই ও ভাবি অনেক দিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। আমি তখন আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম। হঠাৎ করে আমার ভাই আমাকে তার কাছে নিয়ে আসে এবং একাধিক রাত আমাকে তার স্ত্রীর মতো আচরণ করে কাটায়। আমি গর্ভবতী হয়ে যাই। আমার নাম বিনিতা। সবাই বলে আমি দেখতে খুবই সুন্দর। ছেলেরা আমাকে একবার দেখলে চোখ ফেরাতে চায় না। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু তাদের সাহস হয়নি কখনো। আমার বিয়ে 1 বছরও টিকেনি এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মায়ের বাড়িতে থাকা আমার জন্য খুব কষ্টের হয়ে উঠেছিল। আমার বাবা মা আর ভাইয়ের ঠাট্টা বিদ্রূপ দিন দিন বেড়ে যাচ্ছিল। তারা সবাই মনে করত যে আমি বাড়িতে থাকলে আমার ভাই আর বিয়ে করতে পারবে না। আমার দুর্বলতার কারণে আমি তাদের কথা শুনতাম। কারণ আমি আমার ইচ্ছামতো প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে 1 বছরও টিকেনি। আমার ফুফাতো ভাই জানো যে তার মামা ও মামি কতটা নিষ্ঠুর স্বভাবের। সে আমাকে বলল, আপু তুমি আমাদের বাড়িতে চলে এসো, এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আমার জীবন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক রাখতে পারিনি। কারণ তার পরিবারের সদস্যরা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। আমি 24 বছর বয়সে বিয়ে করেছিলাম এবং 25 বছর বয়সে ডিভোর্স পেয়েছিলাম। সেই দিনগুলোর কথা বারবার মনে করতে চাইতাম না। তাই যখন রতন ভাইয়া আমাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো, আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মা বাবার বাড়িতে থাকব না। আমার জিনিসপত্র গুছিয়ে বাসে চড়ে রওনা দিলাম। কারণ আমার মা বাবাও চেয়েছিল আমি যেন বাড়িতে না থাকি। রতন ভাইয়ের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল। সে এমন একজন যাকে আমি ভাই বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না, আর সে আমাকে খুব খুশিমনে স্বাগত জানাল। রতনদার বাড়িতে আমি কোনো অবহেলার সম্মুখীন হইনি। সে আমার প্রয়োজনের দিকে খুব যত্ন নিয়েছিল। সেই খুশির পরিবেশে আমি 7 দিন কাটালাম। রতনদা এবং তার স্ত্রীর মধ্যে একবারও কোনো ঝগড়া দেখিনি। কিন্তু আমার কারণে তাদের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়। তাই আমি রতনকে বললাম যে এখন আমাকে বিদায় নিতে হবে। হয়তো আমার উপস্থিতির কারণে তোমরা নিজেদের সময় পাচ্ছ না। রতনদা উত্তরে বলল, এখন সময় পেয়ে আর কি লাভ। আমি বুঝলাম কিছু একটা সমস্যা আছে তাদের মাঝে। তাদের বিয়ের 8 বছর পূর্ণ হল। রতনদা আমাকে তার বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করল। সেদিন রাতে যে রুমে আমি ছিলাম, আমার রুমটা রতন ভাইয়ের রুমের পাশেই ছিল। আমি রুম থেকে বের হতেই রতন ভাইয়ের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম, মনে হচ্ছিল তার বউয়ের সাথে কথা বলছেন। আর কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। এত রাতে এসব কথাও আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল। রুমে ফিরে এসে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম যাতে কোনো আওয়াজ না শুনতে পাই এবং চোখের সামনে কোনো অপ্রিয় দৃশ্য না আসে। পরের দিন বাড়িতে ভাবি ও মামি আলাপ করছিলেন। মামি বললেন, জয়া আমি কবে সুখবর শুনতে পারব? মামির প্রশ্ন শুনে জয়ার মুখ ভেঙে গেল। রতন ভাইয়া বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনো ভাবিনি। জয়া ভাবি ওখান থেকে চলে যেতেই মামি মুখ গোমরা করে নিজের রুমে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না কেন জয়া ভাবি এত মন খারাপ করেছে। তাই আমি ওর রুমে গেলাম। তাকে কাঁদতে দেখে বললাম, ভাবি তুমি কাঁদছো মামির কথায়? রতন ভাই তো তাদের বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে এবং তোমরা সবাই তা মেনে চলছে। এতে খারাপ লাগা বা কান্না করার কিছুই নেই। তুমি এখন শহরে থাকো, তোমার চিন্তা চেতনা অনেক উন্নত। আজকাল সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় এবং খরচও অনেক বেড়ে গেছে। হয়তো সময় বুঝে ভাইয়া বাচ্চা নিবে। এতে চিন্তার কি আছে? আমি কথা বলতে বলতে হঠাৎ জয়া আমার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে লাগল। তার কান্নার কারণ জানতে চেয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, জয়া ভাবি তোমার কান্নার কারণ নিশ্চয়ই অন্য কিছু। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো। জয়া ভাবি তখন বলল, তুমি যখন আমাকে বন্ধু ভেবে প্রশ্ন করেছ, আমি তোমাকে সত্য কথা বলবো, কিন্তু এটা শোনার পর তুমি আমাকে ভাবির মতো নয় বন্ধুর মতো আচরণ করবে।
আমি জয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই আচরণ করব। তখন জয়া বলতে শুরু করল, আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই। সত্যি বলতে আমি মা হতে পারব না। আমার মধ্যে একটা দোষ আছে। আমি জয়াকে বোঝালাম, এত টেনশন নেওয়ার কি দরকার? মানসিক চাপ কমাও। ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। যদি মা বাবা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের স্বাদ পাবে এবং সে শিশুটিও ভালো থাকবে। জয়া বলল, আমাদের যদি সন্তান দত্তক নিতে হতো তাহলে আমাদের সন্তান হয়ে যেত অনেক আগেই। কিন্তু রতন আর আমি শুধু আমাদের নিজেদের সন্তান চাই। আমার মধ্যে কি অভাব আছে? সমাজে এটা জানাজানি হলে আমার বদনাম হবে, আর এটাই আমরা চাই না। জয়ার কথা শুনে আমি বললাম, তোমার চেষ্টা ছেড়ে দিও না। একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় ভাইয়াও জয়া ভাবি আমাকে তাদের সাথে একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলল। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কারণ আমি ঘরে একা থাকতে চেয়েছিলাম। কিন্তু জয়া ভাবি আমাকে এত জোর করল যে সে সময় আমি রেডি হয়ে ওর সাথে যেতে রাজি হলাম। আমি যখন রেডি হয়ে রুম থেকে বের হলাম, ভাইয়া আমার প্রশংসা করে বলল, অনেকদিন পর তোমাকে সাজুগুজু করা অবস্থায় দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। অনুষ্ঠানে পৌঁছার পর সবাই জানতে চাইল আমি কখন আসলাম। জয়া ভাবি চুপচাপ মাথা নাড়ল। বাড়িতে ফিরে আমি রুমে গিয়ে জামাকাপড় বদলে রান্নাঘরে পানি খেতে গেলাম। তখন ভাই ও জয়া ভাবি ঝগড়ার আওয়াজ ভেসে আসছিল। ভাবি বাচ্চা না হওয়ার কারণে হতাশায় কাঁদছিলেন। আমি জয়া ভাবিকে বললাম, এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি। বারবার একই কথা বলা ঠিক না, এবং সেখান থেকে চলে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে সোজা রুমে এসে বই পড়তে বসলাম। কিছুক্ষণ পর জয়া ভাবি আমার রুমে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, ভাবি কিছু বলতে চান? তিনি এসে আমার পাশে বসলেন। 1 ঘন্টা হয়ে গেছে আমরা পার্টি থেকে ফিরেছি, কিন্তু জয়া ভাবি এখনো জামাকাপড় চেঞ্জ করেনি। সে আমার হাত ধরে বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে আমার বন্ধুর মতো। সে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে আমি তাকে অস্বীকার করব না। আমি জানি সে আমার কাছ থেকে কি চাইবে, হয়তো সে আমাকে শপিং করতে বলবে, না হয় কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবে। আমি ভাবিকে বললাম, তুমি যা বলবে আমি করতে প্রস্তুত। তার কথা শুনে হেসে বললাম, হ্যাঁ, তুমি মা হয়ে যাবে। জয়া ভাবি বলল, আমার কথা পুরোপুরি শোন। আমি মা হতে চাই, কিন্তু তোমার মাধ্যমে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার মাধ্যমে মানে কি? জয়া ভাবি বলল, তুমি কথা দিয়েছ, তাই প্রত্যাখ্যান করতে পারবে না। গত 7 বছর ধরে আমি মা হওয়ার জন্য আকুল হয়ে আছি। আমরা লাখ লাখ টাকা হাসপাতালের খরচ করেছি। আমি কত ইনজেকশন নিয়েছি। এখন আমি চাই তুমি রতনের সাথে কিছু রাত কাটাও, তাকে ভালোবাস। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ছোটবেলায় যার সাথে খেলেছি, যাকে কাল পর্যন্ত ভাই বলে ডাকতাম, তার বউ আমাকে এভাবে বলছে। আমি বললাম, তুমি এসব কি বলছ? জয়া ভাবি বলল, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলেছি। তোমাকে এই কাজ বিনা পয়সায় করতে হবে না। আমরা তোমাকে 25 লক্ষ টাকা এবং একটি বাড়ি দিব। জয়া ভাবির প্রস্তাব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি জানতাম আমার নিজের বিউটি পার্লার খুলতে পারলে ভালো হতো। এই 25 লক্ষ টাকা দিয়ে আমি একটি ব্যয়বহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম এবং বড় একটা পার্লার খুলতে পারতাম। কিন্তু জয়া ভাবি প্রস্তাব শুনে আমি বললাম, এসব কি বলছো তুমি? ভাইয়া কি সব জানে? ভাবি বললেন, তোর ভাই রেডি আছে, আর হ্যাঁ, আজকে ভাইয়া না রতন বলে ডাকবি। আমায় দেখে ভাইয়া উঠে দাঁড়াল। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। তখন জয়া ভাবি বলল, এখন থেকে ভাইনা রতন বলে ডাকবে। তারা সন্তান চেয়েছিল, আর জয়া ভাবি মা হতে অনেক কষ্ট সহ্য করেছিল। আমার বয়স এখন 26 বছর। আমি জানতাম না ভবিষ্যতে বিয়ে করব কিনা, বা কেউ আমাকে তার মনের জায়গা দিবে কিনা। রতন আমার ফুফাতো ভাই, তাই ছোটবেলা থেকেই বিয়ে করতে পারিনি। কিন্তু সব ভুলে আমি কাজ আর ন্যায্য পাওনা নিতে যাচ্ছিলাম, যাতে ভবিষ্যতে আর কারও সাহায্য নিতে না হয়। আমি ধীর সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ জয়া ভাবি বলে উঠল, আমরা এখনই পার্টি থেকে ফিরেছি। তুমিও ক্লান্ত, আজ বিশ্রাম নাও, কাল থেকে শুরু হবে। আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। রাতের খাবার খেয়ে পরের দিন আসল। কিছুক্ষণ পর জয়া ভাবি এসে বললেন, রতন কখনো অন্য মেয়ের দিকে তাকায় না, কিন্তু এখন সে যা করবে আমাদের জন্য করবে। তার হাতে একটা নাইট গাউন ছিল, যা অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল। তিনি বললেন, তুমি এই পোশাক পরে রতনের রুমে যাও। সে তোমার দিকে আকৃষ্ট হবে।
জয়া ভাবি বললেন, মনে রেখো এটা শুধু একটা চুক্তি, অন্য কোনো ভাবনা আনবে না। এই চুক্তি মনে রেখে আমি রতন ভাইয়ার রুমে গেলাম, শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে। মাথা নেড়ে রতন ভাইয়ের ঘরে চলে গেলাম। রতন ভাই রুমের কোথাও দেখা যাচ্ছিল না। জয়া ভাবি তাকে তার রুমে ডাকল, সে তখন বাথরুমে ছিল। জয়া ভাবি বলল, তাকে আমার রুমে এসেছে। রতন বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। জয়া ভাবি বুঝতে পেরে বেরিয়ে গেল। আমি রুমের আলো নিভিয়ে দিলাম। রতন ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসল। আমরা কেউই কিছু বলছিলাম না। হঠাৎ রতন ভাইয়া আমার ঘাড়ে হাত রাখল। আমি মনে করলাম এটা আমার ভবিষ্যতের জন্য একটা চুক্তি। আমাকে এটা করতেই হবে। তাছাড়া আমি এক দম্পতিকে বাবা মা হওয়ার সাহায্য করেছিলাম মাত্র। রতনের সাথে কাটানো রাতের পর আমি গর্ভাবস্থার উপসর্গ অনুভব করলাম। এখন আমি নিজেই ঘর অন্ধকার করে দিলাম, রতনও তাই চেয়েছিল। 1 মাস পর আমি মশলাদার খাবার খেতে লাগলাম। রতন আমাকে তার এক বন্ধুর কাছে চেক আপের জন্য নিয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে রতন ও জয়া ভাবি মুখে হাসি দেখে আমি খুশি হলাম। রতন আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠল। রতন দ্রুত উধাও হয়ে যেত, যদিও সে তার স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত দেখাত। গ্রামের কিছু মহিলা তার বুকে বন্ধা বলে ডাকতে শুরু করেছিল। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। রতন অনেক আত্মীয় স্বজন এড়িয়ে চলত। অফিসে যাওয়ার সময় তাকে এড়িয়ে যেত এবং ঘরে তালা দেখে ফিরে যেত, যাতে জয়া ভাবির পেট দেখা না যায় এবং কারও প্রশ্নের সম্মুখীন না হতে হয়। জয়া ভাবি বাইরে যেতে হলে অনলাইনে একটি নকল পে অর্ডার করেছিলেন, যা তাকে গর্ভবতী দেখাত। আমি বাবা মাকে জানিয়েছিলাম যে আমি শহরে কাজ করছি এবং কিছুদিন বাড়িতে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম দিন মাস ধীরে ধীরে চলে গেল। তারপর 6 মাসেও পেট দেখা দিতে শুরু করল। রতন এবং জয়া ভাবি আমাকে তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন, সব ধরনের সুবিধা দিচ্ছিলেন। হঠাৎ করে রতন আমার পেটে হাত রাখে। সন্তানকে অনুভব করতে চায়, তাই আমি কিছু বলিনি। গর্ভাবস্থার কারণে কখনো কখনো রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ করে রতন আমার খুব কাছে চলে আসত এবং অনুচিত কাজের চেষ্টা করত। আমি জয়া ভাবিকে জানালে তিনি বললেন, কোনো ফালতু কাজ করো না। রতন প্রতিদিন আমার সাথে ঘুমায়, সে আমাদের বাচ্চার জন্য চিন্তিত। সে আমার কথা বিশ্বাস করেনি। রতন আমার কাছে রোজ আসতে শুরু করেছিল, যা শুধুমাত্র আমাদের চুক্তির অংশ ছিল। আমাদের মধ্যে চুক্তি ছিল, কিন্তু রতন আমাকে ভালোবাসতে শুরু করেছিল। একদিন সে আমার রুমে এসে আমার ভারী পেট নিয়ে না বুঝেই আমার শরীরের উপর জোর খাটাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করছো, কিন্তু সে কিছু না বলে চালিয়ে গেল। সে আমার খুব কাছে আসতে চাইল। আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না। তিনি সেসব খুলে চলে গেলেন আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম, এই অবস্থা থেকে কিভাবে বের হব। আমার পেটের বাচ্চার জন্য এসব খারাপ হবে। পরের দিন সকালে জয়া ভাবি আমার রুমে এলেন। আমার উঠতেও কষ্ট হচ্ছিল। জয়া ভাবি আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন। উঠে দেখলাম বিছানা নষ্ট হয়ে গেছে। জয়া ভাবিও ভয় পেয়ে গেল। ডাক্তার ওষুধ দিয়েছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ডাক্তার বললেন, ভবিষ্যতে এমন হলে গর্ভবতী মহিলার জীবন বিপন্ন হতে পারে। আমি জয়া ভাবিকে বললাম, কয়েকদিন আগে আমি তোমাকে বলেছিলাম রতন আমার রুমে এসে শুধু পেটে হাত দেয় না, অন্য অন্যায় করার চেষ্টা করে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এখন আমি নিশ্চিত যে তুমি আমার কথা বিশ্বাস করবে। সে অনুভব করেছিল যে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে গর্ভাবস্থায় আমি এমন একটি ন্যক্কারজনক ঘটনার শিকার হব। হঠাৎ রতন ভাইয়া ওইসব কাজ শুরু করল। যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল, আমি জোরে চিৎকার করতে লাগলাম। আজ রতন সমস্ত সীমা অতিক্রম করেছে। সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল। তারপর আমি রুমে জুড়ে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং সে মুখ ফিরিয়ে নিল। জয়া ভাবি এসে দেখল রতন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এখন জয়া ভাবি বিশ্বাস হচ্ছিল যে আমি তাকে যা বলেছিলাম সব সত্য। কারণ আমি গর্ভাবস্থায় সব কাজ মোটেও শোভা পায় না। তারপরে আবার আমরা একটি কন্টাক্ট করেছিলাম। তাই জয়া ভাবি রতনকে বুঝিয়ে নিয়ে যায়। রতন ভাই তার ভুল বুঝতে পারে, কারণ এই অবস্থায় সব কাজ করলে আমার গর্ভে থাকা সন্তানের জন্য অনেক খারাপ কিছু ঘটবে। তার কিছুদিন পর আমি সন্তান জন্ম দেই। সন্তান জন্মের পর সে আমাকে টাকা ও বাড়ি দিয়েছিল। এরপর জয়া ভাবি রতনকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। আর আমি এই টাকা পয়সা আর বাড়ি নিয়ে সুখে থাকতে শুরু করি।
বন্ধুরা, ভিডিও মাঝে তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম হাজার হাজার গল্প আমাদের সামিয়া ব্লগ চ্যানেলে দেওয়া হবে, তাই ধৈর্য সহকারে গল্পগুলো শুনুন, অনেক মজা পাবেন। একদিন আমার মামা আমাকে তার একটি কাজ করে দিতে বললেন। তখন আমি বাড়িতে একাই ছিলাম। মামা আমাকে তার বেডরুমে নিয়ে গিয়ে শান্ত পরিবেশে বসালেন। একটু পরেই আমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম। মামা ৩ ঘন্টার মতো তার ইচ্ছা পূরণ করলেন। আমার নাম কুসুম, বয়স ১৮ বছর, দেখতে স্লিম ও ফর্সা। আমার অলৌকিক সৌন্দর্যের জন্য মহল্লার সবাই আমাকে চিনত, আর বাইরে বের হলে সবাই আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমার এই সৌন্দর্যের আড়ালে ছিল দুঃখে ভরা একটি জীবন। অনেকদিন আগে আমি আমার বাবা মাকে হারাই, তারপর আমার মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু সেই বাড়িতে আমি নিজেকে নিরাপদ মনে করতাম না। আমার মামা সবসময় আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার এভাবে তাকানোর পেছনে যেন কোনো রহস্য লুকিয়েছিল। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত এবং আমি নিজেকে আরও বেশি অস্থির মনে করতাম। আমি জানতাম না কিভাবে আমার মামার সেই দৃষ্টি এবং অনুভূতি থেকে নিজেকে মুক্ত করব। একদিন মামি বাড়িতে না থাকায় মামা বাইরে থেকে আসে। মামা জানতেন না যে মামি বাড়িতে নাই। আমি খুব ভয়ে ছিলাম, কারণ জানি না মামা ঘরে ঢুকে আমার সাথে কি করবে। মামার ভয়ে আমি বাড়ি থেকে বের হবার সাহস পাইনি। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে দেবার আগেই বললাম, অন্যদিকে দাঁড়ান। মামা আমাকে জিজ্ঞাসা করলেন, কেন এত সময় লাগলো দরজা খুলতে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। দরজা বন্ধ করে মাথা নিচু করে তার পিছু নিলাম। মামা যেন মামির কথা জিজ্ঞেস না করেন। তবুও মামা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মামি কোথায়? আমি কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম এবং খাবার এনে তার সামনে রাখলাম। তার সামনে বেশিক্ষণ থাকতে চাইনি, তাই খাবার দেওয়ার সাথে সাথে চলে গেলাম। কারণ আমি জানি যদি জানতে পারে মামি বাড়িতে নাই, তাহলে হয়তো আজকে সে আমার সাথে খারাপ কিছু করবে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন তাড়াতাড়ি খাবার শেষ করে মামা চলে যান অথবা মামি যেন ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যে দরজায় ঠকঠক শব্দ শুনে আমার মনে একটা সাহস চলে আসে। কারণ আমি দেখলাম মামি চলে এসেছে। তাকে দেখে আমি খুব খুশি হলাম। আমার ভয় আস্তে আস্তে দূর হচ্ছিল। আমার মামা মামিকে তার পছন্দমতো বিয়ে করেছিলেন এবং এরপর মামি বাধ্য হয়ে মামার বাড়িতে থাকতে শুরু করেন। আমার যখন ৭ বছর বয়স, তখন মামি একজন পুরোহিতকে বিয়ে করেন। আমার মামা আমাদের ছেড়ে চলে যান। পুরোহিতের সাথে বিয়ে করার উদ্দেশ্য ছিল যাতে আমি সৎ মামার তত্ত্বাবধানে বড় হতে পারি এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন। মামিও তেমনটাই ভেবেছিলেন। আমার এই সৎ মামা সত্যিই আমার যত্ন নিতেন এবং আমার প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন। আমি আমার আসল মামাকে হারানোর পর এই সৎ মামাই আমার সব কিছু হয়ে ওঠেন। সময় দ্রুত কেটে যায় এবং তার প্রতি আমার ধারণা খুবই ইতিবাচক ছিল। কিন্তু যখন আমি ১৬ বছরে পা দিলাম, তখন বুঝতে পারলাম মামার আমার প্রতি ভালোবাসা ছিল, তবে তার মামার মতো ছিল না। আমি এখন কিছুটা জ্ঞানী হয়ে উঠেছিলাম। আমাকে নিয়মিত বাইরে যেতে হতো। অনেক বন্ধু ছিল এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আমার এই মামা একজন ভালো মানুষ, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সবকিছুই মিথ্যে মনে হতো। আমি এসব কথা কখনোই মামাকে বলিনি। তবে শুধু মামাকে বলতাম আমার মামা ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তবু আমাদের বাড়ির উঠানের এক কোণে একটি ছোট রুম ছিল, যেখানে মামা বাচ্চাদের টিউশনি করাতেন। মামি বা আমি সেই রুম সম্পর্কে জানতাম না। ছোটবেলায় আমার মামা আমাকে সেই রুমে পড়াতে নিয়ে যাননি, বরং একটি আলাদা ঘরে পড়াতেন। আমি তার কাজকে ভালোবাসায় পূর্ণ মনে করতাম এবং অনুভব করতাম যে তিনি আমাদের ভাল চান। যখন তিনি অন্য বাচ্চাদের পড়াতেন, আমরা দুজনই চুপচাপ থাকতাম। কিন্তু আমি গভীরভাবে চাইতাম যে তিনি আমাকে সেই সেশনে অন্তর্ভুক্ত করুক। বড় হওয়ার পর এবং জিনিসগুলি আরও ভালোভাবে বুঝার পর বুঝতে পারলাম, হয়তো শুধু একটি আকাঙ্ক্ষা ছাড়া আরও কিছু ছিল। টিউশনির সময় গোপনীয়তা। হয়তো তার কর্মের পিছনে এমন কিছু লুকিয়ে ছিল যা আমি আগে বুঝতে পারিনি। আমার কৌতূহল আর সামলাতে না পেরে একদিন সাহস করে মামাকে জিজ্ঞাসা করলাম, কেন তিনি আমাকে অন্য বাচ্চাদের সাথে পড়তে দেননি। তারপর আমি সেই রুমের দিকে এগিয়ে গেলাম, যেখানে সব বাচ্চারা ছিল, তারা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে সবকিছুর মধ্যে আমি লক্ষ্য করলাম একটি ১০ বছর বয়সী মেয়ে কান্নায় ভেঙে পড়েছে।
মামা তাকে জোর করে থামাচ্ছেন এবং বাড়ি না যাওয়ার জন্য বলছেন। মেয়েটি বাড়ি যেতে চেয়েছিল কিন্তু মামার আচরণ ছিল বেশ কৌতূহলজনক এবং অস্বাভাবিক। আমি দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম। কিছুতেই বোঝা যাচ্ছিল না কেন এই পরিস্থিতি ঘটছে। মামা অবশেষে মেয়েটিকে ধরে অন্য ঘরে নিয়ে গেলেন। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে মামা এসব কি করছে। আমি পিছন পিছন গিয়ে দেখলাম দরজা বন্ধ হয়ে গেল এবং মামা মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছেন। আমি সব কিছু চুপচাপ দেখে যাচ্ছিলাম। এবং তখনই বুঝতে পারলাম যে আমার বন্ধুরা মামা সম্পর্কে যা বলেছিল তা হয়তো সঠিক ছিল। আমার মনে মামার প্রতি ঘৃণার বিষ জন্ম নিতে শুরু করেছিল। কিন্তু আমি তা প্রকাশ করতে পারছিলাম না। অন্য সবার কাছে তিনি ছিলেন একজন দেবতা। বিশেষ করে আমার মামির কাছে তিনি শুধু স্বামী ছিলেন না, আরও অনেক কিছু। আমার মধ্যে থাকা আবেগগুলো খুবই বিভ্রান্তিকর হয়ে উঠেছিল। যিনি আমাকে বড় করেছেন তার সম্পর্কে এই দ্বিধা আমাকে ছিঁড়ে ফেলছিল। আমি অনুভব করেছিলাম যে এই মুহূর্তটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। এমন একটি মুহূর্ত যেখানে গোপন সত্য প্রকাশ পাবে এবং সম্পর্ক ভেঙে যাবে। এখন থেকে আমি মামাকে গোপনে নজর রাখতে শুরু করব। এটা ঠিক যে এখন প্রতি ৩-৪ দিন পর পর মামা কোনো না কোনো বাচ্চাকে থামানোর চেষ্টা করতেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি সবসময় মেয়েদেরই থামাতে, ছেলেদের নয়। সেই কাঁদতে থাকা মেয়েটি আমার সন্দেহের সত্যতা প্রমাণ করেছিল। কিন্তু মামা যা বলেছিলেন তা কেউ বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। তিনি বলতেন, সবকিছু বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যা শোনা যায়। যদি কিছু ভুল হয় তাহলে তোমার সাথে এমন কিছু হতে পারে। তিনি জানতেন যে তিনি আমার আসল মামা নন, তবুও তিনি কতটা ভালোবাসেন তা দেখে অনুমান করতে পারতেন যে তিনি ভুল করতে পারেন। কিন্তু সেই দৃশ্য আমার সামনে ছিল। তাই আমি কখনো কখনো সঠিক এবং ভুলের মধ্যে দোলাচল করতাম। আমি ভাবতাম তিনি আমার মামা নন, আবার মাঝে মাঝে ভাবতাম যে মামি তার সম্পর্কে যা বলেছে তা সঠিক। এভাবেই সময় কেটে যাচ্ছিল এবং মামার প্রতি আমার ঘৃণা বাড়ছিল। এখন আমার বয়স 18 বছর এবং মামি আমাকে তার স্কার্ফ ভর স্কুলে পাঠাতেন। কারণ আমি অনেক সুন্দর ছিলাম, তাই তিনি এমনটা করতেন। আমি ধার্মিক পরিবারের সদস্য ছিলাম এবং মামিও ধার্মিক ছিলেন। কিন্তু মামার প্রতি আমার কষ্ট বাড়তে লাগল। আমি যত বড় হচ্ছিলাম তার দৃষ্টি আমার দিকে ততই গভীর হতে লাগল। এখন তিনি আমার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকাতে লাগলেন। আমি ঘরে গিয়েও বড় স্কার্ফ পরতে শুরু করলাম এবং তার সামনে যাওয়া এড়াতে লাগলাম। তার সাথে খুব কমই কথা হতো। আমার পরিবার ছিল ধর্মীয়। আমার মামা মন্দিরের পুরোহিত ছিলেন এবং মামি খুব ধার্মিক। তাদের অপ্রীতিকর দৃষ্টি এড়াতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বড় স্কার্ফ দিয়ে নিজেকে ঢেকে ফেলতাম, কৌতূহলী চোখ থেকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু এমনকি বাড়ির 4 দেওয়ালের মধ্যেও আমি মামার শ্বাসরুদ্ধকর উপস্থিতি থেকে বাঁচতে পারতাম না। যেখানেই যেতাম তার অপছন্দনীয় দৃষ্টি আমাকে তাড়িয়ে বেড়াত পেছন পেছন। তার প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে তার সাথে সংঘর্ষ এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতাম যতক্ষণ না আমার উপস্থিতি প্রায় অদৃশ্য হয়ে যেত। যত কম সম্ভব কথা বলতাম। মামি সবসময় আমাকে মামার ভালোবাসা ও যত্নের বিষয়ে আশ্বস্ত করতেন। তিনি আমাকে আদর করে শিক্ষা দিতেন। কিন্তু এখন তিনি চুপ থাকতে শুরু করলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমার মামা সম্পর্কে আমি যা বলেছি তা সত্যি ছিল। যদিও তিনি আমার মামা ছিলেন, যখন একজন ভাগ্নি তার মামার সাথে নিরাপদ বোধ করে না, তখন সেই সম্পর্কটা আর স্বাভাবিক থাকে না। আমি সবসময় অনুভব করতাম যে মামা আমাকে তার ভাগ্নি হিসাবে দেখেন না। তিনি আমার যত্ন নিতেন না এবং আমার ইচ্ছাগুলি পূরণ করতেন না। এখন মামাকে আমার দেখাশোনা করতে হতো, যার কারণে তিনি কোথাও যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতেন। তিনি অপেক্ষা করতেন এমন সময়ের জন্য যখন মামা বাড়িতে থাকতেন না, অথবা আমাকে সাথে নিয়ে যেতেন। কারণ এলাকার মানুষের ভয়ে আমাকে একা রেখে যেতে পারতেন না। সবাই বলতো আমি ভাগ্যবান যে আমার মামা একজন দেবতার মতো, যিনি আমাকে একজন সত্যিকারের মামার চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু কেউ জানত না আমি ঘরে কি অসুবিধায় ছিলাম। আমি এমনকি রাতে রুমের ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতাম। দরজায় হালকা টোকা দিলেও আমার ঘুম ভেঙে যেত এবং মাঝে মাঝে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত। মাঝরাতে পানির প্রয়োজন হলেও ঘর থেকে বের হতাম না। এমন জীবন যাপন করেও যখন মানুষ বলতো আমি ভাগ্যবান, তখন আমি কষ্টের মধ্যে থাকতাম। আমার মন মামার মুখে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি। তাই সবসময় চুপ থাকতাম। এখন মনে হচ্ছে মামি ও তার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন।
কারণ আমি দেখলাম দিন দিন তিনি আরও চুপচাপ হয়ে যাচ্ছেন এবং প্রায় লুকিয়ে কাঁদতেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদিন আমি গ্রামে মোড় দিয়ে যাচ্ছিলাম এবং একটি মহিলাকে দেখতে পেলাম। মহিলাটি আমার মামির কাছে এসে নিচু স্বরে বলছিলেন যে তিনি আর তার মেয়েকে মামার বাড়িতে পাঠাতে চান না। তিনি বললেন তার মেয়ের সঙ্গে মামার আচরণে কিছু সমস্যা হয়েছে এবং তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। মামি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হয়তো এটি ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু মহিলাটি অনড় ছিলেন যে মেয়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝে মামি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই কুসুমের মামার সাথে কথা বলবেন এবং নিশ্চিত করবেন যে এমন কোনো ঘটনা আর না ঘটে। রাতে মামি দিতার সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি মামার সাথে কথা বলতে শুরু করলেন। আমি লুকিয়ে সব দেখছিলাম। কিন্তু মামা হঠাৎ রেগে গিয়ে মামির উপর হাত তুললেন। আমি সামনে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পাইনি। মহিলারা এরপর আমার মামার সম্পর্কে কথা বলতে লাগলেন। সেদিন রাতে মামা মামির উপর খুব রেগে গেলেন এবং আমি অসহায়ভাবে সব দেখলাম। তিনি রেগে গেলে মামিকে অনেক মারতেন। তার নিষ্ঠুরতার মামি চুপচাপ সহ্য করতেন। কারণ তার আর কিছু করার ছিল না। কিন্তু আজ পর্যন্ত মামা আমাকে কিছু বলেননি এবং আশা করি তিনি আর কখনো আমাকে আক্রমণ করবেন না। যদিও তিনি অন্য মেয়েদের মতো আমাকে কষ্ট দিতে পারতেন, আমি তাকে সবার সামনে মামা হিসেবে উপস্থাপন করতে বাধ্য হয়েছি। অনেকেই জানত না যে তিনি আমার আসল মামা নন। আজ মামি ঘরের ভেতরে বসেছিলেন। কারণ তাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। সেই সময়ে মামা বাড়িতে ছিলেন এবং রাতের খাবারের জন্য আসতে হয়েছিল। কিছুক্ষণ পর দরজায় ধাক্কার শব্দ শুনে আমি দরজা খুলতে গেলাম। দরজায় শুধু আমার মামা দাঁড়িয়েছিলেন এবং যা শুনেছিলাম সবকিছু সত্যি বলে মনে হচ্ছিল। এত বছরের ভয় আমার মনে ছিল। এরপর যখন জ্ঞান ফিরে পেলাম মামি আমার পাশে বসেছিলেন। কিন্তু আমি তাকে প্রশ্ন করতে পারিনি। আমার মাথা ব্যথা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এটি আমার প্রাণ কেড়ে নেবে। আমি মামির দিকে তাকিয়ে দেখলাম তিনি খুব চিন্তিত। কিন্তু মামা এসব পাত্তা দিতেন না। তিনি তার প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতেন। তিনি মনে করতেন কিছুই ঘটেনি। লোক দেখানোর জন্য মাঝে মাঝে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। এলাকায় অনেকেই আমার সুস্থতার খোঁজ নিতে আসত এবং মামিকে প্রশ্ন করত। কিন্তু মামি কি উত্তর দিতেন? মামি উদ্বিগ্ন হয়ে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতেন। আর আমি অসহায়ভাবে সব সহ্য করতাম। এখন কেন তাকে এত চিন্তিত দেখাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম। তবে এরপর থেকে মামি দিনরাত আমার সাথে থাকতেন। এমনকি রাতে আমার সাথে ঘুমাতেন। এতে আমার মনেও শান্তি লাগত। আমি নির্ভয়ে ঘুমাতে পারতাম। এই ঘটনার পর 4 মাস কেটে গেল। কিন্তু মামা আর কোনো খারাপ কাজ করেননি। তাই আমার এবং মামির কষ্ট কিছুটা কমে গিয়েছিল। এভাবে চলতে থাকে। একদিন মামা যথারীতি মন্দিরে গিয়েছিলেন। কিন্তু পরের দিন যখন তিনি মন্দিরে গেলেন তিনি আর ফিরে এলেন না। লোকজন আমাদের বাড়িতে এসে খোঁজ নিতে শুরু করল। কিন্তু আমরা নিজেরাও কিছু জানতাম না। খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সেখানকার সবাই নিজ নিজ উপায়ে মামাকে খুঁজতে লাগল। কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। এটি আমাদের জন্য রহস্যময় হয়ে উঠল। কারণ মামা না জানিয়ে কোথাও যেতেন না। তার কোনো পরিবার ছিল না। কোনো ভাইবোন ছিল না। তাহলে তিনি কোথায় গেলেন? তার কোনো শত্রু ছিল না যে তাকে কোনো ক্ষতি করতে পারে। তার নিখোঁজ হওয়া মর্মান্তিক হলেও আমার এবং চাকরির জন্য এটি কিছুটা স্বস্তির ছিল। কারণ আমরা তার উপস্থিতিতে সব সময় অনিরাপদ বোধ করতাম। সবাইকে দেখানোর জন্য আমরাও তার নিখোঁজ হওয়ার জন্য উদ্বিগ্ন ছিলাম। গ্রামের লোকজন মামিকে অনুরোধ করলে থানায় একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করতে। কিন্তু মামি খুবই ভেঙে পড়েছিলেন। তিনি মানতে পারছিলেন না যে এই বাড়িতে আর মামা ফিরবেন না। এটা তার স্বামীও ছিল। তাই মামি অভিযোগ করার অনুমতি দিয়েছিলেন। এরপর পুরো গ্রাম আমাদের খুব যত্ন নিতে শুরু করে আর এই সমস্ত কিছু ঘটেছিল সেই একই ব্যক্তির কারণে। আমার মামা জানতে পেরে আমি আর আমার মামি এলাকার কিছু দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে থানায় পৌঁছলাম। কিন্তু সেখানে আমার মামাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে কালো রঙের কুর্তা এবং ধুতি পরে ঘুরে বেড়াত। আর এখন সে প্যান্ট শার্ট পরে, তার চুল এলোমেলো এবং তার ঘাড় আলাদা ছিল। আমরা মনে মনে নিশ্চিন্ত হলাম। কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। শুনলাম সেই মন্দিরের পুরোহিত সেজেছিল এবং এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।
পুলিশ তাকে প্রশ্ন করল, তুমি কি একই পুরোহিত? সে বলল, হ্যাঁ, আমি একই ব্যক্তি। তারপর সে পুরো ঘটনা বলতে শুরু করল, যা শুনে আমরা সবাই অবাক হলাম। বাস্তবে সে পণ্ডিত বা পুরোহিত ছিল না। সে একজন ব্যবসায়ীর ছেলে এবং জানে না কোথায় জন্মেছে। সে ছোটবেলায় অর্থ উপার্জন করত, কিন্তু তার খুব কম যত্ন নেওয়া হয়েছিল। প্রায় ৮ বছর বয়সে সে এখানে ওখানে ঘুরে বেড়াত এবং ৬ বছরে ভাবে বেঁচেছিল। প্রথম চুরি করে সে ১৩ বছর বয়সে, তারপর ধীরে ধীরে তার মতো অনেক ছেলেকে নিয়ে একটি দল তৈরি করে। ছোটখাটো চুরি তার দ্বিধা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে সে বড় বড় বাড়ি এবং ব্যাংক ডাকাতি করতে শুরু করে। একবার চুরির মাঝেই ধরা পড়ে, কিন্তু দলের অন্য সব ছেলেরা কোনোভাবে পালিয়ে যায়। সে জেলে থেকে যায়। জানা যায় সে ধর্ম সম্পর্কে কিছুই জানত না, বরং গল্প বানিয়ে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে জ্ঞানী হওয়ার ভান করত। এই রহস্য ফাঁস হওয়ার পর পুরো সম্প্রদায় অবাক হয়ে যায়, বিশেষ করে একজন মহিলা। আমার মামি তার বিশ্বাসঘাতক স্বামী মিষ্টি কথায় এবং মিথ্যা প্রতিশ্রুতিতে ফেঁসে গিয়েছিলেন। তার মোহনীয় হাসির আড়ালে লুকিয়েছিল বিদ্বেষ ও ছলনা। মামার প্রতারণা এবং মেয়ে নির্দোষতা জানার পর মামা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে প্রশ্ন করেন সেই ঘটনাগুলি সম্পর্কে যা তার মেয়ের ভাগ্যকে প্রভাবিত করেছিল। যেদিন মামাকে অচেতন অবস্থায় পাওয়া গেল, সে তার স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য আমাকে শোষণ করেছিল, যতক্ষণ না আমি তার নিষ্ঠুরতার কারণে হতবাক হয়ে যায়। আমার মামি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে মামাকে অবিলম্বে গ্রেফতার করা হয়। এরপর মামির ভিন্ন কাজের জন্য ডিভোর্সের মামলা করতে হয়। সময় সব কিছু পরিবর্তন করে দিল। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এটা একটা সত্য ঘটনা। আমি শুধু আমার মাকে নিয়ে নোয়াখালী থাকি। আমার মা যখন রাস্তায় বাহির হয় তখন আমার এটা মনে হয় যে লোকেরা এখুনি আমার মায়ের সাথে। আমাদের গ্রামের এক বড় ভাই ছিল, তার নাম অভি। সে আমার খুব ভালো বন্ধু। সে তার মায়ের ছবি তুলত লুকিয়ে লুকিয়ে, আর আমরা দুজন ছবিগুলো দেখে ইচ্ছা পূরণ করতাম। তো সেইখান থেকে আমার ইচ্ছা আরও বাড়তে লাগল। এমনিতে আমার মা আমাকে ভীষণ ভালোবাসে। আমিও আমার মাকে খুব ভালোবাসি। এখন মূল ঘটনায় আসি, কিভাবে আমি আমার মায়ের সাথে। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার নাম শ্রাবণ। আমি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামে থাকি। পরিবারের সদস্য বলতে কেবল আমি আর আমার মা। আমরা এই দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা ২ বছর আগে ডেঙ্গু জ্বরে মারা যায়। গ্রামের দক্ষিণ দিকে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। ক্ষেতখামার, পাহাড় জঙ্গলে ভরা, যেখানে প্রয়োজন ছাড়া কেউ কখনো আসে না। বাড়ির সাথেই কয়েক কাঠা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনোমতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে কৃষি কাজ করি। বেশি সময় আমরা সবজির চাষ করি, তাই যা কাজ করার আমরা নিজেরাই করি। আর সাথে আমি একটা কাপড়ের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স ২৪ বছর আর আমার মায়ের বয়স ৩৯ বছর। আমার মায়ের ১৫ বছর বয়সে বিয়ে হয় আর আমি ১ বছর পরে আমি এই দুনিয়াতে আসি। আমার গায়ের রং খুবই ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আমার শরীরের অঙ্গের মতোই অপরূপ সুন্দরী তিনি। এমন চেহারা সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে। কেউ বলবে না আমার মায়ের ২৪ বছরের সন্তান আছে। ১৮-১৯ বছর বয়সী বিবাহিত নারীর মতো দেখতে। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল রয়েছে। আমায় অনেক ভালোবাসে আমার মা। কোনো দিন একটি বকাও দেয়নি জীবনে। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়, আর এখন এটা আরও বেশি বেড়ে গেছে। ২৪ বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনও বিয়ে করা হয়নি। তার উপর কাপড়ের দোকান করি। দোকানে মেয়ে ও মহিলাদের পোশাকই বেশি। অনেক কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তাছাড়া গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার। তাই সবাই এখানে আসে কেনাকাটা করতে। আমাদের গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের মাপ আমি জানি না।
ভাগ্য ভাল হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এভাবেই আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহটা বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। এক রাতে আমার স্বপ্ন দোষ হল। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়ে চলছি আমরা। মার আমার অপর পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরে বেড়া দেওয়া, উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গি শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো রকমে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে, কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম। আমিও একটু এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমে আছে। নিঃশ্বাসের সাথে বুকটা ওঠানামা করছে আর আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকে ঢাক পিঠাচ্ছে। মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আডমোডা ভাঙতে লাগল ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারাটা রাত শুধু মার কথা ভেবেই পার করলাম। একটুকুও ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুজলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধও দোয়াচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা, মসৃণ ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকাও ফেল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। হায় হায়, মা কি বুঝে ফেলল নাকি? কিন্তু মা বলল, শ্রাবণ বাবা ঘুম ভাঙছে তোমার? তোমাদের বলে রাখা ভালো, মা আমাকে সব সময় বাবা বলে ডাকে আর তুমি করেই বলে। যাই হোক, আমার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। মা বলল, যাও মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মা, আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া। আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার ডাকে সম্বিত ফিরল। মা বলল, এই দুধ খাবি? এখন দোহাইতাছি, গরম না করলে খাবি কিভাবে? আমি বললাম, আমি এভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকে গেছে আমার চুলায় দিয়ে বলল, এখন যাও হাত মুখ ধুয়ে আসো, খাইতে দিব। আমি হাত মুখ ধুয়ে খেতে এসে মাকে বললাম, আজ আমাকে খাবার দাও। মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি বললাম, কেন মা? মা বলল, খাওয়াই দিতে পারবা না? কি বলছো? তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা, রাগ করো না, আসো আমি খাইয়ে দেই। এমন সময় আমি বললাম, আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আমি বললাম, আরে মা, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। জিজ্ঞেস করতে মন চাইল। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব, আমার প্রাণ তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি, কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছ? মা, তুমি বাবা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই, সাজুগুজু করো না, নতুন কিছুও পরো না, আমার কিন্তু এসব ভালো লাগে না। মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি। না হলে আমি আগে মারা যেতাম। আমি বাবাকে অনেক বেশি ভালোবাসতে, তাই না? মা বলল, সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আমিও ভালোবাসতাম। কিন্তু মা আমাকে ভালোবাসনা তার প্রমাণ দিয়ে দিলেন। আমার পছন্দ তুমি সেজেগুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না, মনে হলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারেনি। মার তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথা বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে, কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে। আমি চলে যাব, চিন্তা করো না, বলেই উঠে চলে গেল। মা নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গিয়ে 1000 বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি মার কথায় ভয় পেয়ে যাই। বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে, রাতে কথা বলল না। যে যার মতো শুয়ে পড়ি।
হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি মা সামনে বিছানায় বসা। উঠে আমি সামনে বসতেই মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও মা, আর কখনো এমন বলব না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। মা সাথে সাথে আমায় বুকে টেনে নিল, বলল, বাবা রে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমার ছেলে কারো সংসার এগিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল, আর কখনো এমন বলো না বাবা। আমি আর কখনো বলব না মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরার চমৎকার মানিয়েছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যিই আমার জন্য নতুন শাড়ি পরেছ। তুমি ছাড়া কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি। মাও সাড়া দিল, তুমি আমার জান, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে, তা আমার খুবই ভাল লাগে। মা বলল, বুঝেছি, তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি বললাম, মা আর কখনো বিয়ের কথা আনবে না। মা বলল, সে কি, বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়ে থাকব। মা বলল, আরে পাগল ছেলে, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক, আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমার কথা মা ছেলের মমতা মনোভাব বুঝেছে। কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি, তা তো সে জানে না। আচ্ছা বাবা, আর বলবো না। মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে? আমি বললাম, একদম পরীর মতো লাগছে তোমায়। মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু, খালি মজা করো, সত্যি বলছি আমি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে। এখন যা, গোসল করে আয়। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর, আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও মা। হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে, তার মানে কি মা তাই দেখছিল, আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম, মার কাছে গিয়ে দেখি বিছানায় নেই মা, দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কি না ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে মা, তবে মাঝে মাঝে গোসলখানায় করে, তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে, শব্দ খুঁজতে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হল, বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে মা। এগিয়ে গোসলখানা কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম, তা মার প্রতি আমার ধারণাই পাল্টে গেল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু মা জানেই না। মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি। চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখে ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আমার কৌতূহল বাড়ে। আমার ঘরে ঢুকল। দরজা আটকে আমার বিছানার কাছে এসে দাঁড়াল। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাড়ি থেকে জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো স্পষ্ট দৃষ্টি আমাকে গিলে খাচ্ছে। ঘুমের মাঝেখানে আমি আডমোডা ভাঙার ভান করলাম। তাতে মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানা। আমার মন খুশিতে নেচে উঠল মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতে উঠে দেখি মা এখনো ঘুমিয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় দেখে মাঝখানে চাদরটা সরিয়ে রাখা। মাকে দেখে আমার চোখ আটকে গেল। আমি মাকে ডাকলাম, মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এত সকাল হয়ে গেল, এখনো উঠোনি যে? মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। মা, এত দেরিতে উঠলে, ক্লান্ত নাকি? পরিশ্রম করা হয়েছে খুব, তাই ক্লান্ত। এখন ভাল লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরালো কে? আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই, তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না।
মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। মা বলল, বাবা তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। আমি বললাম, না আগে গোসল করব তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছা ছিল তাই অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। মার দৃষ্টি আমার উপরে আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে এমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আমার ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল। যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পরলাম সে লুকিয়ে দেখতে চলল। হঠাৎ মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। মা যে গোসল করতে না শুধু শরীর ভেজাতে পুকুরে গিয়েছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটে ফিরে এলো। আমরা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আমরা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই মা এগিয়ে এসে বলল, বাবু আমার হুকটা খুলে দাও তো, ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান আর তুমি কিনা পুরনো জিনিস নিয়ে পড়ে আছো। নতুন নিয়ে নাও তাহলে তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে। ছেলের দোকান তাহলে গিয়ে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না? কষ্ট করে বাজারে দুর্গম করবে নাকি? আমি বললাম, আচ্ছা মা, সব পাঠিয়ে দেব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম যেন আরও গভীরে যাওয়া যায়। মা বলল, পাঠাবে মানে? আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দেব। মা বলল, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারবো না। আমি তো জানি না ওসব সাইজ টাইজ। তাছাড়া আমার সামনে এসো, সমস্যা হবে না। মাকে বলল, সমস্যা হবে? দোকানদার হয়েছে, খদ্দেরকে কাপড় দেখাবে। কি সব বলছো বলো তো? দোকানেও কি এমন করো? আচ্ছা মা, ভুল হয়েছে। আমি নিয়ে আসব সবগুলো, তোমার পছন্দমতো মাপ বুঝে নিও। সব কেন আনবে? আমার মাপের গুলোই শুধু আনবে। রং আমি বেছে নেব, মাপ 34, মনে থাকবে তো? আমি মার দিকে হাঁ করে তাকিয়ে আছি। মা এতটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজ লজ্জা সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে। আমি প্রচণ্ড খুশি ও অবাকও হলাম। সারাদিন মার কথা ভেবেই দিন পার করলাম। দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম। দোকান থেকে বের হয়ে সোজা বাসায় পৌঁছে যাই। গিয়ে দেখি মা ক্ষেতের কাজ করছে। আমিও গেলাম সেখানে, কিন্তু গা মেখে গেছে ধুলো বালি ও কাদা দিয়ে। আজ কেমন অদ্ভুত লাগছে, এমন করে কাদা মাখামাখি হয় না কখনো। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি তো কাদা দিয়ে মেখে গেছা। শাড়ি পুরো মেখে গেছে। কি করব বলো? এক সেট হয়ে তো কাজ করা যাবে না তাই না? আমি অবাক হয়ে গেলাম আমার কথা শুনে। আমার দিকে হুট করে তাকাতেই মা হেসে দিল। সাথে আমিও হেসে দিই। ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছে দুজনে। সবজির ডালা রাখার পরে মা বলল, আমার জিনিস আনছো? আমি বললাম, আনছি মা, পরে দেখো, মাপে না হলে পাল্টা আনব। মা বলল, মাপে হবে। বিশ্বাস আছে তোমার উপর বলেই মুচকি হেসে চলে গেল ঘরে। আমি বাইরে দাঁড়ানো। একটু পরেই মার ডাক দিল ভিতরে। যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে, কিন্তু মা হতাশ করল। মা হাতে একটা হলুদ শাড়ি আর গামছা। মা বলল, তুমি একটু বসো, আমি গোসল করে আসি। বলেই আমরা পুকুরে চলে গেল। কিছু না ভেবেই চলে গেলাম। একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়ে উকি মারতেই চোখ কপালে উঠে গেল। আহে, কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকাই মুখ থেকে উহ শব্দ বের হয়ে গেল আর ঝোপঝাড় একটু নড়ে গেল। মা একটু চমকে গিয়ে এদিকে তাকালো, দেখতে লাগলো এদিকে। পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম। মাথায় ঢুকল না। মা কি আমায় দেখে ফেলেছে? হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার শরীর পুরোটাই মার দিক থেকে দেখা যাচ্ছে। আমি প্রচণ্ড লজ্জা পেলাম ধরা পড়ে, কিন্তু মা তো আমায় ধরা পড়তে দেননি দেখে খুব ভাল লাগল। মা এবার দেখালো কারিশমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল। তখনই আমায় আকাশ থেকে ফেলে মা অকল্পনীয় কাজ করল। ডাঙায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল।
এই প্রথম আমার মার এই সৌন্দর্য দেখে আমি অবাক। আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি। তখন মা এলো আবার অবাক করে। আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, খিদে লেগেছে বাবা? আমি বললাম, হ্যাঁ মা। তোমার এত সময় লাগলো যে? তুমি জানো না বুঝি? আমি বোকার মতো তাকিয়ে আছি মার চোখে। দুজনেই একটু আগে বিষয়টা জানি কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না। সময় নিচ্ছি কিন্তু মা এক ধাপ এগোনো হয়ে গেছে। আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল, কি দেখছো বাবু? আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি, তোমার জন্য এনেছি, ওগুলো পড়লে ভালো লাগবে। মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল, কেন এগুলো ভালো লাগে না আমায়? ভালো লাগে, কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর মানাবে তোমায়। বেশ নজর রাখছে দেখছি আমার উপর। মা আমায় সুযোগ দিচ্ছে। আমি তা ভেস্তে দিলাম না। আমি বললাম, আমার খদ্দের তুমি, কোথায় কেমন লাগবে তা আমার দেখার দায়িত্ব। মা চোখ পাকিয়ে বলল, তাই তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে। আমি হকচকিয়ে গেলাম, কথা সত্যি, কিন্তু বুঝলাম মার খানিকটা জ্বলন হচ্ছে। তাই আরেকটু জ্বালাতে বললাম, সবারই কি আর দেখব? যার জন্য সাধারণভাবে যা দেখা লাগে তাই দেখি, টাকা দেয় ভালো জিনিস দিতে, বুঝে শুনে ভালোটাই দিই। আমি ওকে সবার কাতারে পড়ি। আমাকেও কি টাকা দিতে হবে? আমি মুচকি হেসে বললাম, যদি খদ্দের হয়ে থাকো তাহলে দেবে টাকা। মার অধিকারে টাকা নেওয়া পাপ। তুমি কি হিসেবে চাও? ঢিল মেরেছে। এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায়। তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে। আমরা তা দেখা যাবে। তুমি বসো বলেই আমরা ভেজা শরীর নিয়ে ঘরে চলে একটা। কিন্তু দরজা খোলাই আছে, কখনো এমন করেনি। কিন্তু আজ করেছে। 2 মিনিট পরেই আমার হঠাৎ তাকে ভয় পেলাম। ভাবিনি এত তাড়াতাড়ি থাকবে। কারণ এত তাড়াতাড়ি কাপড় পরা হয় না। তাহলে ডাকল কেন? ভিতরে আসব? হ্যাঁ এসো। আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জল হয়ে একটা। আমার মনে ঝড় উঠে একটা, আমার প্রতি এত সদয় দেখে আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল। আমি মার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার গলায় সে বলল, কি হলো দোকানদার? ঠিকই তো এনেছে দেখছি। এতই ভালো মাপ কি করে আনলে? আমিও আমার সামনে খদ্দেরদের সাথে যেভাবে কথা বলি সেরকম বললাম, এত বছর ধরে ব্যবসা করি, জানব না? অন্যদের তো মাপ নিতে হয়। আমার লাগলো না যে। আমি তোমার কি অন্যের সাথে যাই? তুমি আমার সামনে সব সময় থাকো। আগাগোড়া সবই তো দেখা আছে। কথাটা আচমকা বলেই ফেললাম, যদিও এখনই বলতে চাইনি। কিন্তু আমার মুখে তা শুনে দুষ্টু হাসি। যাক, ভালো এনেছা। তোমার গায়ে ফিট হয়েছে তো? কোনো সমস্যা হলে বলো। অন্য মাপের আনবে তাহলে? একদম ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলা দরকার। কি বলো বলো? আমার উত্তেজনা দেখে আমরা হেসে দিল মুখে হাত দিয়ে। আমিও সামনে লজ্জা পেয়ে বললাম, কি জিনিস মা? আর কোনো সমস্যা না। একদম মাতামাতি হয়েছে, কিন্তু আমার আরেকটা টাইপ করার ইচ্ছা। না তো তুমি জানোই। তবুও একবার মাপ নিয়ে নাও। আমি আমার মায়ের প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ। মা তার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে। আমি এতই মুগ্ধ যে তাকিয়ে আছি। তুমি মনে হয় মাপ নেবে না? সরকার করেনি? আরে না মা, এই তো নিচ্ছি। এক প্রকার দৌড় ঝাঁপ করে ফিতা এনে আমার সামনে দাঁড়ালাম। অন্যদেরও তো স্বাভাবিকভাবেই মাপ নেই, কিন্তু আমার সামনে সে বুক ধরফর করছে। কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না। এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞাসা করিনি মাকে। মা মুচকি হাসছে আমার কাণ্ড দেখে। কি হল, হাসছো কেন মা? কিসের মাপ নিবে তুমি? জিজ্ঞেস করছো? ও তাই তো। কিসের? জামার? পাগল ছেলে, তুমি যে দোকান করো কি ভাবে জানি না। না, এই ধরো বলেই আমার হাত দুদিকে ছড়িয়ে দিল। আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে বুকের উপর রাখলাম। এখনো তাই করিনি। আমরা তাও বলল, আর তাই আমায় বুকে একটা কাঁপুনি হল আর মুখে পাগলাটে একটা চাননি। আমার চাইনি দেখে মা একটু বিরক্ত হয়ে বলল, কাস্টমারদের সাথে এমন আচরণ করো তুমি? একটা মাপ নিতে এত সময় লাগে কেন? যত যাই হোক তুমি তো মা। তাতে কি হয়েছে? কাজের জায়গায় বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম? তুমি নিজের পেটের সন্তান। তাও যদি এত রংচং করো। লাগবে না, যাও। বলেই আমার সরে যেতে নিলে আমি হাত ধরে বলি, আচ্ছা এসো মাপ নিচ্ছি। কত রাগ করে গো? নয়তো কি করব? বাহিরের মানুষের কাছে গিয়ে মাপ দিব? আচ্ছা হয়েছে।
এসো হাত সরাও। মা বলল, পারব না। পারলে তুমি সরিয়ে নাও। আমার এই অভিমান অনেকটা ভাল লাগল। আমি এবার সংকোচ কেটে গেল, তাই আমিও এগিয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।